সুপ্রিয় দর্শক, আমি জিন্না তারা যশোয়া স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আজ বাংলাদেশের স্বাধীনতা দিবস। ভৌগোলিক ও রাজনৈতিক স্বাধীনতা অর্জিত হলেও মুক্তির পূর্ণতা আসেনি আজও। চেষ্টা চলেছে কাঙ্ক্ষিত অর্থনৈতিক মুক্তি লাভের, কিছুটা অর্জন হয়েছে, আরও যেতে হবে বহুদূর। কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে করণীয় কি, ব্যর্থতার কারণ কি, হিসেবের সময় এসেছে এখন। লক্ষ লক্ষ মানুষের আত্মত্যাগের মর্যাদা দিতে হলে দেশকে, দেশের মানুষের জন্য মুক্তিযুদ্ধের সুফল নিশ্চিত করতে হবে। প্রতিবন্ধকতাগুলো কি, কিভাবে উত্তরণ সম্ভব, প্রাসঙ্গিক বিষয় নিয়ে আজকের সম্পাদকীয় স্বাধীনতার ৫৫ বছর। আর এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন অ্যাডভোকেট জয়নুল আবেদিন, ভাইস চেয়ারম্যান বিএনপি, এবং আরও উপস্থিত আছেন আবু সাইদ খান, সিনিয়র সাংবাদিক। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন, এজন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে। এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুতেই দেখে নেব প্রধান শিরোনামগুলো। হৃদয় নিংড়ানো ভালোবাসায় মুক্তির মহানায়কদের স্মরণ, কুচকাওয়াজ ও মনোমুগ্ধকর ডিসপ্লেতে তুলে ধরা হয় ৭১-এর গৌরব গাথা। শ্রদ্ধা নিবেদন সর্বস্তরের মানুষের। যারা দ্বিতীয় স্বাধীনতার কথা বলে তারা ২৬শে মার্চকে খাটো করতে চায়, অভিযোগ বিএনপি নেতাদের। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যকে অস্পষ্ট বললেন মির্জা ফখরুল। ৭১ ও ২৪কে মুখোমুখি দাঁড় করানোর পেছনে অসৎ উদ্দেশ্য দেখছে এনসিপি। সংস্কার ও নির্বাচনকে সমান গুরুত্ব দেওয়ার আহ্বান বিভিন্ন দলের নেতাদের। ৪ দিনের রাষ্ট্রীয় সফরে চীন গেলেন প্রধান উপদেষ্টা। যোগ দেবেন বিএফএ সম্মেলনে। শুক্রবার বেইজিংয়ে প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠক। এবং নারীর টানে বাড়ির পানে ছুটছে নগরবাসী। সময় মতো ট্রেন ছাড়ায় স্বস্তি, লঞ্চে উপচে পড়া চাপ। সড়কপথে বাড়ছে ভিড়, বাড়তি ভাড়া আদায় ঠেকাতে বিআরটি এর অভিযান। দর্শক, দেখছিলাম প্রধান শিরোনামগুলো, ফিরছি আলোচনায়। আপনাদের দুজনকে আরো একবার স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। স্বাধীনতার ৫৪ বছরে ৫৫ বছরে কি কি মিলল, কি কি মিলল না, সেসব হিসাব আছে, অনেক বড় হিসাব, সেসবে যাব। আজকের দিনটা দিয়ে শুরু করতে চাই। প্রথমে যেতে চাই অ্যাডভোকেট জয়নুল আবেদিন, আপনার কাছে। আজকে সারাদিনে স্বাধীনতা দিবসে টক অব দ্য টাউন বলা যায় ছিল প্রথম স্বাধীনতা, দ্বিতীয় স্বাধীনতা, এমন কিছু প্রশ্ন, যদি কিন্তু মাঝখানে ঘুরেছে রাজনৈতিক অঙ্গন। একটু শুরুতেই বলবো, নাহিদ হাসান এনসিপির আহ্বায়ক, তিনি বলেছেন যে ৭১ এবং ২৪ আলাদা কিছু নয়। মির্জা ফখরুল বলেছেন ৭১ এবং ২৪কে যারা মেলাতে যায় তারা মুক্তিযুদ্ধ করেনি, তারা উল্টো ৭১-এ হত্যাযজ্ঞ সহযোগিতা করেছেন। এবং জামাতের তরফ থেকেও বলা হয়েছে যে ২৪ই হচ্ছে দ্বিতীয় স্বাধীনতা, ৭১-এ প্রকৃত স্বাধীনতা অর্জিত হয়নি। এই যে ৫৫ বছরে এসে স্বাধীনতা নিয়ে এমন সব প্রশ্ন, যদি কিন্তু উত্থান, এর সমাধান আসলে কি, বা সমাধানের উত্তরটা কি? ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ জনাব আবু সাইদ খান, অত্যন্ত সিনিয়র সাংবাদিক, বিশ্লেষক, আমার অত্যন্ত প্রিয় মানুষ। তাকে আমি অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি দর্শক শ্রোতা যারা দেখছেন তাদেরকে। দেখুন, স্বাধীনতার ৫৫ বছর পরে আবার এসে আজকে এই বিতর্কে জড়াতে হবে, এটা আমরা স্বাধীনতা যুদ্ধের সময় থেকে কখনো চিন্তা করি নাই। স্বাধীনতা যুদ্ধ যারা দেখে নাই, যারা স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে নাই, তারা স্বাধীনতা যুদ্ধের যে ভয়াবহতা, এইটা তারা উপলব্ধি করতে পারতেছে না। যারা ৭১ সনের পরে জন্মগ্রহণ করেছে বা যাদের বয়স সেই সময় ২-৩ বছর বা ধরেন, তারা এই স্বাধীনতার যুদ্ধটাকে তারা দেখে নাই। কোনো জিনিস, কোনো যুদ্ধ যদি কেউ না দেখে, সেই যুদ্ধের যে ভয়াবহতা, এটা তারা বুঝতে পারে না। ১৯৭১ সনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ২৬শে মার্চ স্বাধীনতা ঘোষণা করে যেভাবে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন, সেই সময়টায় যারা এটাকে দেখেছে এবং জন্মগ্রহণ করেছে, অংশগ্রহণ করেছে, তারা এই স্বাধীনতার যুদ্ধটাকে এখনো ভুলতে পারে না। ২৪-এর বিষয়টি যারা বলে থাকেন যে
এই 24 কি 5ই আগস্টের কথা যারা বলে থাকেন যে এইটাই হচ্ছে স্বাধীনতা, তারা আসলে স্বাধীনতা দেখে নাই, স্বাধীনতার যুদ্ধ দেখে নাই। এটা হচ্ছে দীর্ঘ 17 বছর একটি রাজনৈতিক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ সমস্ত বিরোধী দল, আওয়ামী লীগ সরকারি দল ছাড়া, জাতীয় পার্টি ছাড়া, সকলেই উপলব্ধি করতে পারছেন যে গণতন্ত্র হচ্ছে একমাত্র সমস্ত অর্থনীতি বলেন, রাজনীতি বলেন, সব কিছু উত্তরণের পথ। এবং মানুষের গণ অধিকার হচ্ছে ভোট, ভোটের মাধ্যমে সরকার পরিবর্তন হবে। সেই কারণেই কিন্তু সেই সময় 71 সনে যুদ্ধ হয়েছিল। এবং আইয়ুব খান লড়কেরেঙ্গে পাকিস্তান অনেক কথা বলেছেন, ফ্রেন মাস্টার অনেক কথা বলেছেন, কিন্তু মানুষ কোনোটায় কান দেয় নাই। মানুষ মনে করেছে যে আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেব। মার্শাল্লাহ এসে বা আইয়ুব খানের সেই লড়কেরেঙ্গে পাকিস্তানের মধ্যে আমরা কেন যাব? সেই সময়কার বিডি মেম্বারশিপ ইত্যাদি ইত্যাদি, আবু সৈয়দ খান সাহেব ভালো বলতে পারবেন, সাংবাদিক। আমি দেখেছি যে সেই সময়কার অবস্থাটা। তো মানুষ যুদ্ধ করেছে শুধু ভোটের অধিকার, ভাতের অধিকার, এবং একটা ডিসপ্যারিটি ছিল পাকিস্তানের সাথে আমাদের, সেটাও একটা কারণ। এবং সেই কারণে বাংলাদেশে স্বাধীনতার যুদ্ধে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 26শে মার্চ কালুরঘাট থেকে বেতার কেন্দ্রে ঘোষণা করে তিনি যুদ্ধে নেমে পড়লেন। কেন যুদ্ধে নেমে পড়লেন? যে বাংলাদেশকে স্বাধীন করতে হবে। কোথার থেকে স্বাধীন করতে হবে? পাকিস্তানিদের করাল গ্রাস থেকে স্বাধীন করতে হবে। স্বাধীন করলে কি হবে? জনগণের ভোটের অধিকার ফিরে আসবে, গণতন্ত্র ফিরে আসবে। কিন্তু দুঃখের বিষয়, আজকে 55 বছর পরে আমাদেরকে শুনতে হচ্ছে এই ছেলেপেলেদের কাছ থেকে যে 71 এর যুদ্ধ আর এই যুদ্ধের সাথে তারা গুরিয়ে ফেলতেছে। এইটা খুবই দুঃখজনক। যারা 3রা ডিসেম্বর নভেম্বর যাদেরকে যে সমস্ত বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হয়েছে, আজকে বুদ্ধিজীবী কবরস্থানগুলো কেন হয়েছে? তার কারণ হলো পাকিস্তানিরা চিন্তা করেছিল যে এই সমস্ত বুদ্ধিজীবীরা যদি এখানে বেঁচে থাকে তাহলে পরে ভবিষ্যতে এই দেশ একটা পূর্ণাঙ্গ গণতান্ত্রিক রূপ নেবে, অর্থনৈতিক রূপ নেবে, এবং এই বুদ্ধিজীবীরাই এই দেশটাকে বিল্ড আপ করবে। এবং সেই বুদ্ধিজীবীদেরকে তারা এক রাতের মধ্যে বহু বুদ্ধিজীবীকে হত্যা করেছে। এবং সেই জন্য আজকে বুদ্ধিজীবী কবরস্থান হয়েছে। আজকে বীরোত্তম কেউ কেউ উপাধি পেয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে মানুষ আজকে সম্মানের সাথে শ্রদ্ধা করে স্বাধীনতার ঘোষক হিসাবে। এবং সেখানে এখন এসে বলা হচ্ছে এই 5ই আগস্টই হচ্ছে একমাত্র স্বাধীনতার দ্বিতীয় স্বাধীনতা। আমি দ্বিতীয় স্বাধীনতা বলতে কোনো কিছু দেখি না। তার কারণ ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে, একটা বিপ্লব হয়েছে। দীর্ঘদিন বিপ্লব করে আমরা যেটা পারি নাই, সেটা ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে সেই ফ্যাসিস্ট সরকারকে হটিয়েছে। এর নাম স্বাধীনতা যুদ্ধ নয়। এবং এটাকে আমার মনে হয় একটা গুড়িয়ে ফেলা হচ্ছে। কারা গুড়িয়ে ফেলছে? যারা স্বাধীনতা যুদ্ধ দেখে নাই, যারা এই স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেন নাই, তারা গুড়িয়ে ফেলছে। এবং আজকে আপনি একটু আগে জামাতের কথা বলেছেন। জামাত তো স্বাধীনতা যুদ্ধের সময়, সেই সময় আজকে যারা আছে, আমরা যাদেরকে দেখি, তারা সেই স্বাধীনতা যুদ্ধ অনেকেই দেখেন নাই। 55 বছর হচ্ছে স্বাধীনতার বয়স, কিন্তু আজকে যে ছেলেটি ছাত্র শিবির করে, সে কি স্বাধীনতা যুদ্ধ দেখেছে?
আজকে যারা 50 বছরের নিচে যাদের বয়স, যারা আজকে জামাত করতেছে, তারা কি সেই স্বাধীনতা যুদ্ধ দেখেছে? দেখে নাই। সেই জন্য তারা এই সমস্ত কথা বলতেই পারে। তো আমার বক্তব্য হচ্ছে যে এই স্বাধীনতা যুদ্ধের সাথে এইটাকে গড়িয়ে ফেলা ঠিক হবে না। এবং এই স্বাধীনতা যুদ্ধ করেই আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি, পতাকা পেয়েছি। যদিও পরবর্তীতে রাজনীতিবিদদের কর্মকাণ্ডের কারণে আজকে পর্যন্ত গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পায় নাই। সেটার জন্য স্বাধীনতা যুদ্ধ দায়ী না, সেটার জন্য ব্যক্তি বিশেষ দায়ী। আপনার কাছে আবার ওই প্রসঙ্গে ফিরবো। আবু সাইদ খান, আপনার কাছে একই প্রসঙ্গে আসতে চাই, কিন্তু একটু মির্জা আব্বাসের মন্তব্যকে তুলে ধরতে চাই। তিনি বলেছেন দ্বিতীয় স্বাধীনতা বলে কিছু নেই। যারা দ্বিতীয় স্বাধীনতার কথা বলে তারা আজকের দিনকে অর্থাৎ 26শে মার্চকে খাটো করে দেখাতে চায়, তাদের মুক্তিযুদ্ধে কোনো অবদান নেই। তো দ্বিতীয় স্বাধীনতা বা 5 আগস্টকে সামনে আনাটাকে কি মুক্তিযুদ্ধের চেতনাকে বা 26শে মার্চকে ছোট করে দেখা হয় কিনা, আপনার মন্তব্য কি একটু বলুন। সবাইকে স্বাধীনতার শুভেচ্ছা। আসলে একটা জাতির জীবনে স্বাধীনতা একবারই আসে, বারবার আসে না। এবং 71 সালে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। দ্বিতীয়বার পাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। হ্যাঁ, তারপরে স্বাধীনতাকে আমরা লক্ষ্য কিংবা স্বাধীনতার আকাঙ্ক্ষা বাস্তবায়িত করতে পারিনি, সেটা অন্য প্রশ্ন। এবং যে কারণেই যেখানে একটা গণতান্ত্রিক বিধি ব্যবস্থা গড়ে তোলা যায়নি, যে কারণে 90-এর গণ অভ্যুত্থান হয়েছে এবং পরবর্তীতে এখানে বৈষম্য ইত্যাদি কারণে এবং স্বৈরশাসন চেপে বসার কারণে আবার জুলাইয়ের অভ্যুত্থান হয়েছে। তো এটা হতেই পারে, কিন্তু স্বাধীনতার আগের এবং পরের কোনো ঘটনার সঙ্গে 71-এর ঘটনা তুলনীয় নয়। 71 71ই, এবং সমস্ত জাতি সেদিন মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, অবশ্য জামাত, মুসলিম লীগ, পিডিপি, নিজাম ইসলামী ছাড়া। অতএব জামাতের কোনো নেতা যদি বলেন যে আমরাই নতুন করে স্বাধীনতা পেয়েছি, তারই তো তাদের উদ্দেশ্যটা বোঝা যায়। জামাত তার 71-এ পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে ছিল এবং তার কৃতকর্মের জন্য এখন পর্যন্ত ক্ষমা চায়নি এবং ক্ষমা এখনও চাইছে না। অতএব জামাতের নেতা বলতে পারে, তাতে আপত্তি আশ্চর্যান্বিত হই না। কিন্তু যে তরুণেরা 90-এর গণ অভ্যুত্থান করেছে, তাদের সাহসী পদচারণায় স্বৈর শাসক শেখ হাসিনা পালিয়ে গেছেন, তো তাদের মুখ থেকে এই ধরনের কথা যখন হয় সেটা একটু দুঃখজনক, আমাদেরকে ব্যথিত করে। কেন, তাদের কাছে আমাদের অনেক প্রত্যাশা। আমরা মনে করি যে তারা যে সাহসী লড়াই করেছিল, তারা সেটাকে, সেই লড়াইয়ের মধ্যে দিয়ে মানুষের আকাঙ্ক্ষাকে এগিয়ে নিয়ে যাবে, সেটাই প্রত্যাশা করি। তারা রাজনৈতিক দল, তাদের এক অংশ রাজনৈতিক দল করেছে। আমাদের রাজনীতির অঙ্গনে এখানে একটা তারুণ্যের ঘাটতি ছিল। এখানে আমরা দেখলাম যে আবার তারুণ্য এসছে এবং তরুণরা এখানে হাল ধরবে। তারা মুক্তিযুদ্ধের স্বপ্ন, এমনকি জুলাই অভ্যুত্থানের স্বপ্ন তারা বাস্তবায়িত করবে। কিন্তু তারা যখন এটাকে স্বাধীনতা, দ্বিতীয় স্বাধীনতা বলে, সেকেন্ড রিপাবলিক বলে, তখন সেটা আমার মনে হয় যে এটা এক ধরনের বিভ্রান্তি ছাড়া আর কিছুই নয়। অতএব আমাদেরকে 71-এর পর দাঁড়িয়েই আমাদের পথ খুঁজতে হবে। 71 হচ্ছে আমাদের জাতির ঠিকানা, 71 হচ্ছে আমাদের জাতির পথ নির্দেশক। জাতি কোন দিকে যাবে, কিভাবে অগ্রসর হবে, 71-ই এটা ঠিক করে দিয়েছে। অতএব যে জাতি তার ইতিহাসকে স্মরণ রাখে না, যে জাতি তার অতীত থেকে প্রেরণা নেয় না, তারা সামনের দিকে এগোতে পারে না। তো আমার মনে হয় যে তরুণ সমাজ তারা এটা বুঝতে পারবেন এবং তাদের উপলব্ধি করা দরকার। আমরা কোনো ক্রমেই এই জুলাইয়ের অভ্যুত্থানকে, 24-এর অভ্যুত্থানকে ছোট করে দেখিনি। এটা একটা বড় বিরাট ঘটনা, কিন্তু 71 তার চেয়ে অনেক বড় ঘটনা। এখানে সমস্ত মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। এখানে 30 লক্ষ নিয়ে এখন বিতর্ক শুরু করেছে, কিন্তু লক্ষ লক্ষ মানুষ তো জীবন দিয়েছে। এখানে লুটপাট থেকে আরম্ভ করে নারী ধর্ষণ হয়েছে। 1 কোটি লোক ভারতে আশ্রয় নিয়েছে, উদ্বাস্ত হয়ে ভারতে আশ্রয় নিয়েছিল। আর ইন্টারনাল অর্থাৎ অভ্যন্তরীণ উদ্বাস্তুর সংখ্যা কয়েক গুণ, তার কয়েক গুণ। প্রত্যাশা, আকাঙ্ক্ষা, লক্ষ্য এসবের কথা বলছিলেন। 71-এ যে প্রত্যাশা, আকাঙ্ক্ষা, লক্ষ্য ছিল, আমি নিজেই প্রতিবেদন তৈরি করতে গিয়ে যেমনটা দেখেছি যে সব থেকে সামনে যেটি এসেছে যে বৈষম্য, কিংবা যদি বলা যায় রাজনৈতিক সমতা, সবকিছুর ক্ষেত্রেই বৈষম্যের বিষয়টা সামনে এসেছে। এত বছর পর এসে 71-এর লক্ষ্য বা আকাঙ্ক্ষা, প্রত্যাশা কতটা আসলে
বাস্তবে রূপ দেওয়া সম্ভব আচ্ছা, হয়েছে? তার আগে আমি একটা কথা বলি, যে ধরুন যে আমরা যে লড়াই করে মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে স্বাধীনতা এনেছি, কিন্তু তারপরে স্বাধীন দেশকে আমরা গড়তে পারিনি, এর মানে স্বাধীনতা ভুল হয়ে যায় না। আমরা আমরা ধরুন এই যে 24-এর গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা হয়েছে, যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষায় আমরা বাংলাদেশকে গড়তে পারলাম না, এর মানে এই না যে স্বৈরশাসনের পতনের বিরুদ্ধে লড়াই যেটা ছিল সেটা ভুল ছিল, তা না। হ্যাঁ, স্বাধীনতার পর তো বিভিন্ন কারণে আমাদের যে স্বপ্ন ছিল, যে মুক্তির আকাঙ্ক্ষা, সেটা বাস্তবায়িত হয়নি। এখানে রাজনৈতিকভাবে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি, সেগুলো তো হয়েছে। মুক্তির যে আকাঙ্ক্ষা ছিল সেটা বাস্তবায়ন হয়নি, এবং মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে মানুষ যে স্বপ্ন দেখেছিল, কেন মুক্তিযুদ্ধটা ছিল তো সব মানুষের যুদ্ধ, জনযুদ্ধ ছিল, এখানে সব দল অংশগ্রহণ করেছিল। এটা কেবলমাত্র আওয়ামী লীগের যুদ্ধ ছিল না। হ্যাঁ, নেতৃত্বে আওয়ামী লীগ ছিল, সেদিনকার বাস্তবতায় 70-এর নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগ এবং শেখ মুজিবুর রহমান আন্দোলনের সামনে অগ্রভাগে ছিলেন, কিন্তু সব দল ছিল, এমনকি সৈনিকরা, জিয়াউর রহমান সহ সেখানে জেনারেল উসমানী এবং আরও অন্য অন্য যারা, তারা বিদ্রোহ করেছিলেন, বিদ্রোহ করে মুক্তিযুদ্ধে সামিল হয়েছিলেন, এবং সব মানুষ মিলে যুদ্ধ হয়। কিন্তু এটা আমাদের ব্যর্থতা, যে সেই লক্ষ্যে সবার জন্য বাসযোগ্য যে দেশ করা দরকার, যে অর্থনৈতিক মুক্তির দরকার, সেটা আমরা করতে পারিনি। এখানে নেতৃত্বের দুর্বলতা রয়েছে, এখানে যারাই ক্ষমতা এসেছে তারা নিজেদের ভাগ্য গড়ার চিন্তা করেছে, কিন্তু সেখানে মানুষের, সাধারণ মানুষ, যে মুক্তিযুদ্ধ, জনগণ ছিল মুক্তিযুদ্ধের সবচেয়ে বড় শক্তি, সেখানে সাধারণ মানুষের যে অবদান ছিল, সেই অবদান সবসময় উপেক্ষিত, এবং সাধারণ মানুষের জন্য এখানে একটা বাসযোগ্য সমাজ যে গড়ার যে রাজনীতি, সেই রাজনীতি এখানে আমরা প্রতিষ্ঠিত করতে পারি। এমন একটি সময় দাঁড়িয়ে আছে, এমন একটি সময় 55তম স্বাধীনতা দিবস এলো, যখন রাষ্ট্রে হাকডাক পিটিয়ে সংস্কারের পালা চলছে, এবং সংস্কার নাকি নির্বাচন, এমন কিছু বিষয় মুখোমুখি চলে আসছে। তো বিএনপির তরফ থেকে বারবারই বলা হচ্ছে যে একটি রাজনৈতিক দল, একটি নির্বাচিত দলের তরফ থেকে সমস্ত সংস্কার করা হবে, এবং যে প্রসঙ্গগুলো চলে আসলো, আবু সাইদ বললেন যে আমরা যে স্বাধীনতার মূল লক্ষ্য ছিল সেগুলো অনেক ক্ষেত্রে অর্জন করা যায়নি। তো বিএনপির সামনে এই মুহূর্তে অ্যাডভোকেট জয়নুল আবেদিন, আপনার কাছে জানতে চাচ্ছি যে এই যে যেসব লক্ষ্যগুলো বাস্তবায়ন হয়নি নির্বাচন করে বা যেভাবেই হোক, বিএনপির তরফ থেকে সেই প্রতিশ্রুতিগুলো কি, যে কিভাবে তারা সেই স্বাধীনতার চেতনাকে বা লক্ষ্যগুলোকে বাস্তবায়ন করতে চায়? দেখুন, আমি আগেই বলেছি যে ডিসপ্যারিটি, পাকিস্তানের সাথে আমাদের একটা বিরোধ ছিল, গণতন্ত্র, অর্থনৈতিক স্বাধীনতা এবং ভোটের অধিকার। সেইটা আবু সাইদ ভাই বলেছেন, আমিও বলেছি, যে আমরা একটা জনযুদ্ধের মাধ্যমে, স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে আমরা সে থেকেও আমরা উত্তরণ করে একটা স্বাধীন একটা দেশ পেয়েছি, স্বাধীন পতাকা পেয়েছি, তারপরে আমরা 72 সনে একটা সংবিধান পেয়েছি। এখন এই সংবিধানের পরে সংবিধান মোতাবেক দেশ হয়তো চলে নাই, কোথাও না কোথাও ঘাটতি আমাদের সংবিধানের মধ্যে ছিল, এবং সেইটার কারণে স্বাধীনতাকে যারা আজকে খাটো করে দেখেন, তাদের জন্য আমার খুব দুঃখ হয়, আমার খুব ব্যথা হয়। তার কারণ, এই কারণে ব্যথা হয়, আপনি সেই সময় যারা, যেমন আমরা যারা দেখেছি যে মানুষ দিনের পর দিন আপনার কিভাবে তাদের বাড়ি ঘর পুড়িয়ে দিয়েছে, মা বোন ধর্ষিত হয়েছে পাকিস্তান একটা বিদেশি শক্তির কাছে। অর্থাৎ প্রতিটি এলাকায় মানুষ কিন্তু স্বতঃস্ফূর্তভাবে যুদ্ধে নেমে এসেছিলেন। কি যুদ্ধ? আমার দেশটাকে স্বাধীন করতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এখন মনে করে যে সংস্কার একটা প্রক্রিয়া আছে, যে সংবিধানের সংস্কারের এইটা কিন্তু আবহমান কাল ধরেই আসছে। ভারতে একটা বড় দেশ, এবং সেখানে কিন্তু 190 বার সংবিধান সংশোধন হয়েছে, আমাদের এখানে 16 বার সংশোধন হয়েছে। এটা হতেই পারে, তার কারণ সময় সময় জনগণের ইচ্ছার প্রতিফলনের মাধ্যমে এই সংস্কারগুলো হতে পারে, এবং আমরাও সংস্কার চাই।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরাও সংস্কার চাই, কিন্তু সব সংস্কার তো এই সরকারের পক্ষে। এই সরকার তো তরুণদের যে দল, আমি একটু যুক্ত করি, তারা গণপরিষদ নির্বাচন চায়, সংবিধানকে আমূল পরিবর্তন কিংবা বাতিল চায়। সেই জায়গাটায় বিএনপির সঙ্গে তাদের ঐক্যটি নেই। এই সংবিধান তো আমরা একটা যুদ্ধের মাধ্যমে পেয়েছি। এই সংবিধান তো কেউ আমাদেরকে দিয়ে দেয় নাই, এবং এই সংবিধানের যে ধারাগুলো আছে, যেমন আমাদের এই সংবিধানের মধ্যেই আছে যে সংবিধানের স্পিরিটের বাইরে যদি কোনো সংশোধন করা হয় সেটা কিন্তু দেশের সর্বোচ্চ আদালত বাতিল করে দিতে পারে। তো এই আমাদের যে সংবিধানটা যেটা আছে সেটাকে যারা বলেন যেটাকে একদম পরিবর্তন করে ফেলতে হবে, তাদের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং আমি নিজে দেশের সর্বোচ্চ আদালতের একজন আইনজীবী হিসাবে আমি এটা মনে করি না। এই কারণে মনে করি না যে সংবিধান একটা দেশে একবারই আসে, এবং সেখানে সেই সংবিধানের মধ্যে সময় সময় এইটা সংস্কার হতেই পারে। এটা একটা চলমান প্রক্রিয়া। এখন সেটা তো এই যে বৈষম্যহীন সরকার যাদেরকে আমরা আজকে বসিয়েছি, তারা তো জনগণের ম্যান্ডেট নিয়ে বসেন নাই। তারা একটা বিপ্লব হয়েছে, অর্থাৎ ফ্যাসিস্ট সরকার পালিয়ে গিয়েছে। যারা এতদিন গণতন্ত্রকে অবজ্ঞা করেছে, গণতন্ত্রে বিশ্বাস করে নাই, যারা তাদের ইচ্ছামতো দেশ চালিয়েছে, দেশের সম্পদ ধ্বংস করেছে, দেশের মানুষের অধিকার হরণ করেছে এবং সমস্ত কিছু বিদেশে পাঠিয়ে দিয়েছে, দেশটাকে ফোকরা করে ফেলেছে, তাদের কথা চিন্তা করে আমরা তো এই কাজ করতে পারি না যে আমাদের দেশের নাম পরিবর্তন করে ফেলতে হবে। সংস্কার নির্বাচিত সরকার করবে, এমনটাই আপনাদের কথা। এবং এগুলো একমাত্র পারে সংবিধান সংশোধন বলেন, সংস্কার বলেন, সব কিছুই একমাত্র পারে নির্বাচিত সরকার। নির্বাচিত সরকার মেন হচ্ছে যে জনগণ। জি, এবছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে। গতকালও প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে একথা বলেছেন। তার পরিপ্রেক্ষিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে বক্তব্য অস্পষ্ট। মানে কোন ধরনের স্পষ্ট বক্তব্য আসলে বিএনপি চায়, একটু ছোট্ট করে যদি বলতেন। আমরা শেষের দিকে অস্পষ্ট এই কারণে এখন পর্যন্ত কোনো নির্বাচনের জন্য কোনো রোড ম্যাপ দেননি। তিনি নিজেই বলেছিলেন যে ডিসেম্বরের মধ্যে আমরা নির্বাচন দিয়ে আমরা চলে যেতে চাই। আবার আজকে শুনলাম যে ডিসেম্বর নয় এবং আগামী জুন পর্যন্ত নির্বাচনের কথা বলছে। এখন তারা কি চায় আসলে? এই রোড ম্যাপটা তো জাতির সামনে উপস্থাপন করতে হবে। দেখুন, তত্ত্বাবধায়ক সরকার যখন আসে তখন তারা বলে যে আমরা ডে টু ডে ফাংশন করব, যেটা আগে যে তত্ত্বাবধায়ক সরকার ছিল, এবং 3 মাসের মধ্যে তারা সমস্ত নির্বাচন ভিত্তিক সংস্কার করে 3 মাসের মধ্যে তারা নির্বাচন দিয়ে তারা চলে যেতেন। কিন্তু এখন এই সরকার সেই রকম কোনো রোড ম্যাপ আমরা দেখছি না। সেই কারণেই বিএনপি এই একটা সন্দেহ পোষণ করছে যে তারা সমস্ত কিছু গুলিয়ে ফেলছেন। অর্থাৎ মনে হচ্ছে নিজেদের মধ্যে কোনো সমন্বয় নাই। প্রধান উপদেষ্টা যে কথা বলেছিলেন, আমরা সেটাকে বলেছিলাম যে প্রধান উপদেষ্টার কথাটাই হচ্ছে মূল কথা, অন্য যে যা বলুক না কেন। যে তিনি বলেছিলেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেবেন, তাহলে সেটার জন্য তিনি একটা রোড ম্যাপ ঘোষণা করতে হবে। কিন্তু এখন আবার যখন বলছেন যে ডিসেম্বর নয়, আবার যখন জুন মাসের কথা বলছেন, তখনই সেখানে আমরা দেখতেছি যে এখানে একটা অস্পষ্ট তা লক্ষ্য করা গেছে। এই জন্য বিএনপির মহাসচিব এই কথা বলেছেন যে তাদের সিদ্ধান্তের একটা অস্পষ্টতা আছে। যেমনটা বললেন নির্বাচন এবং সংস্কার নিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির বক্তব্য হচ্ছে সংস্কার ও বিচার ছাড়া কোনো দলকে ক্ষমতায় বসানোর চেষ্টা হলে জনগণ মেনে নেবে না। তারা বিভিন্ন সময় সন্দেহ পোষণ করছেন আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করা হচ্ছে কিনা। এবং তারেক রহমান গতকাল বলেছেন গণতন্ত্র বিনাশী শক্তির চক্রান্ত এখনো চলছে, এখনো থেমে নেই। নির্বাচন নিয়ে কিংবা গণতন্ত্র বিনাশ নিয়ে কোনো চক্রান্ত আপনি দেখতে পান কিনা? আচ্ছা, প্রথমত হচ্ছে যে প্রশ্নটা আসলেন যে সংস্কার, হ্যাঁ সংস্কার তো দরকার, এটা নিয়ে কোনো দ্বিমত নেই, এবং বিচারও দরকার। যারা অপরাধ করেছে, গণহত্যা করেছে, তারা বিচারও তাদের হতে হবে। এখন প্রশ্ন হচ্ছে সব সংস্কার এই সরকারের পক্ষে সম্ভব না, সব বিচারই কি এই সরকারের পক্ষে সম্ভব? সব বিচারও হয়তো সম্ভব না। হ্যাঁ, যুদ্ধাপরাধের বিচার তারা করতেই পারে,
এবং তারা নির্দিষ্ট সময়ের মধ্যে তারা সেই বিচার দ্রুত বিচারে তারা যেতে পারে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এখানে সব কিছু শেষ করে নির্বাচন এই অনির্দিষ্টকালের জন্য এটা বোধহয় ঠিক হবে না। কেন, অনির্বাচিত সরকার তো দীর্ঘদিন দেশের ক্ষমতায় থেকে সমস্যার সমাধান করতে পারবে না। কেন, দেশ পরিচালনা করাটা হচ্ছে একটা রাজনৈতিক কর্মকাণ্ড এবং রাজনীতিকদের যত সমালোচনাই থাকুক না কেন তারাই দেশ পরিচালনা করবেন চূড়ান্ত বিচারে। তাই অতএব সেখানে একটা আজকের বাস্তবতা একটা অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে, এর আগের বাস্তবতায় একাধিকবার তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়েছে এবং সেটা নির্দিষ্ট সময়ের জন্য। হ্যাঁ, তারা কিছু সংস্কার তারা করতেই পারে এবং কিছু কিছু সংস্কারের জন্য তারা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করতে পারে কিংবা একটা অঙ্গীকারনামা কিংবা জাতীয় সনদ তৈরি হতে পারে। যেমন ৩ জোটের রূপরেখা ছিল, যেমন সেই সময় ৩ জোট আন্দোলনকারী ৩ জোট ৯০-এর গণ অভ্যুত্থানের প্রাককালে তারা ৩ জোটের রূপরেখা তৈরি করেছিল, যদিও সেই রূপরেখা বাস্তবায়িত হয়নি। তো এরকম একটা অঙ্গীকারনামা এখানে রাজনৈতিক দলগুলো করতে পারে। কিন্তু আমরা যেটা লক্ষ্য করছি যে সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর একটা দূরত্ব তৈরি হয়েছে এবং সেই দূরত্বর জন্য তাদের সঙ্গে যতটা ইন্টারাকশন দরকার, যতটা ডায়লগ দরকার, আলাপ আলোচনার মধ্য দিয়ে ঐক্যমত্য দরকার এবং এই দূরত্বটা এটা দেশের জন্য মোটেই শুভ নয়। তো বরং উচিত হচ্ছে এই দূরত্বকে কমিয়ে আনা এবং বাইরের এখানে তর্ক বিতর্কটা বাইরের বিষয় না, এখানে টেবিলেই আলাপ আলোচনা হওয়া উচিত। হ্যাঁ, সব দলেরই আলাদা আলাদা বক্তব্য থাকতেই পারে এবং সব দল একইভাবে যদি ভাববে একই কাজ করবে তাহলে তো এতগুলো দল হয় না, তাদের ভিতর মতের এবং পথের অমিল থাকবে। কিন্তু দেশের সামগ্রিক স্বার্থে কতগুলো ব্যাপারে কমন জায়গায় আসাটা দরকার, এই জন্য আলোচনার টেবিলেই সেটার সমাধান হওয়া উচিত। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিতর্কগুলো হচ্ছে অনেকগুলো বিতর্কই এটাকে আমার কোনো যুক্তি খুঁজে পাই না। যেমন ধরুন সংবিধান, এ সংবিধান আমি জয়নাল আবেদিন ভাইয়ের সঙ্গে একমত, এটা হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের ফসল এবং হ্যাঁ, এই সংবিধানে যে 100% নির্ভুল, এটা কোনো কিছু 100% নির্ভুল হয় না, সংবিধানে কিছু ত্রুটি থাকতে পারে এবং সংবিধানে অনেক কালাকানুন ঢুকে গেছে এবং গোষ্ঠীর স্বার্থে ব্যক্তি স্বার্থে সংবিধান বারবার এখানে সংবিধানের হয়েছে, সংশোধন হয়েছে। তো সেই সমস্ত অ্যামেন্ডমেন্টগুলো ইত্যাদি যাগুলোকে সেখানে সংশোধন হওয়া দরকার এবং সেই সংবিধানের আলোকে এটা করা সম্ভব। এই সংবিধানের ভিতর থেকে তো সংবিধানের অনেক কিছুই পরিবর্তন হয়েছে, অতএব সেগুলোকে আবার তার গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনাটা দরকার। আর একটা হচ্ছে গত 15 বছর ধরে রাজপথে যে আন্দোলন ছিল, বিএনপি, বাম দল, ইসলামী দলগুলো ছিল, কোনো দলই সংবিধান বাতিলের কথা বলেনি, কোনো দলই বলে নাই যে নতুন সংবিধান করতে হবে, গণপরিষদ নির্বাচনের দাবি ওঠে নাই। কিন্তু হঠাৎ করে গণপরিষদের নির্বাচন, নতুন সংবিধান, এই সমস্ত বক্তব্যের মধ্য দিয়ে সেখানে রাজনৈতিক অঙ্গনে একটা দূরত্ব তৈরি হয়েছে। 30 সেকেন্ডের মধ্যে যদি একটু উত্তর দিতেন যে এই যে মূল জায়গাগুলোতেই যে বিভেদ তৈরি হয়, যারা ঐক্যবদ্ধ হয়ে 24-এ আন্দোলন করেছিলেন, এটার কারণে কি রাজনৈতিক অস্থিতিশীলতা আসতে পারে কিনা এবং সেখানে একটি গণতান্ত্রিক উপায় নির্বাচনে কোনো প্রভাব পড়তে পারে কিনা? আমার কাছে মনে হয় না। যে শেষ বিচারে আমরা যেটা দেখেছি যে শেষ বিচারে রাজনৈতিক অঙ্গনে তারা ঐক্যমত্য প্রতিষ্ঠিত হবে এবং সরকার এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে এখানে আরও ইন্টারাকশন দরকার। আলাপ আলোচনার ভিত্তিতে আমার মনে হয় যথাসম্ভব নির্বাচন করা সম্ভব। আমাদের হতাশ হওয়ার কিংবা কোনো কারণ আমি দেখি না। জি, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ, সময় স্বল্পতার জন্য আমাদের শেষ করতে হচ্ছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।